আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষা শুরু হতে আর মাত্র অল্প কিছুদিন বাকি, সম্ভবত এক সপ্তাহ বা এর বেশি একদিন হয়তো বা আছে। তোমাদের আইসিটি নিয়ে অনেকে অনেক সাজেশন দেখছো, ইউটিউবে অবভিয়াসলি, ফেসবুকে অনেক সাজেশন আছে। আজকের এই ক্লাসটায় যত ধরনের সাজেশন তোমরা দেখছো সবগুলো একসাথে আমি এখানে কভার করব। এই একটা সাজেশন তোমরা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সব কিছু ক্লিয়ার হয়ে যাবা। এক সপ্তাহের জন্য একটা বেস্ট সাজেশন ক্লাস হতে যাচ্ছে, সবাই মনোযোগ দাও। সবার আগে আমরা একটু টপিক ওয়াইজ সাজেশন পরে, আগে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনটা নিয়ে একটু বলি। আমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তো আমাদের সৃজনশীল হয়টা হবে 8টা। তাহলে আমাদের 8টা সৃজনশীলের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল তো মাস্ট বি থাকবেই, ঠিক না? তো আমাদের এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল, এটা মাস্ট বি থাকবেই। এরপরে তাহলে টোটাল সৃজনশীল কয়টা হলো? দেখো, টোটাল সৃজনশীল হলো হচ্ছে আমাদের এখন 6টা। এখন 8টার জন্য আমাদের আরো সৃজনশীল কয়টা লাগবে? আরো 2টা প্রয়োজন। তো এই 2টা সৃজনশীল অবভিয়াসলি জানো যে কোনো 2টা চ্যাপ্টার থেকে ডাবল সিকিউ হবে। এখন এই যতগুলা চ্যাপ্টার আছে, যারা একটু হলেও আগের বোর্ড কোশ্চেন গুলো দেখছো তারা জানো যে এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের চ্যাপ্টার 3, 4 and 5 সব থেকে বেশি প্রবাবিলিটি আছে যে বাকি যে 2টা কোশ্চেন হবে সেই এক্সট্রা 2টা সিকিউ আমাদের এই 3টা চ্যাপ্টারের ভিতর থেকেই হবে। তার মানে হয়তোবা চ্যাপ্টার 3 থেকে ডাবল হতে পারে, হয়তোবা চ্যাপ্টার 4 থেকেও ডাবল হতে পারে, অথবা চ্যাপ্টার 5 থেকেও ডাবল হইতে পারে। এখন কথা হচ্ছে যে এখানে সিনারিও হচ্ছে জাস্ট 2টা, একটা ভালো সিনারিও আর একটা খারাপ সিনারিও। খারাপ সিনারিওটা হচ্ছে যদি আমাদের চ্যাপ্টার 5 থেকে ডাবল কোশ্চেন আসে, এটা সবার জন্য খারাপ, সবাই এখানে একটু জানো যে সমস্যায় পড়বে। কিন্তু যদি এমন হয় যে আমাদের সাপোজ মনে করো যে চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ আসলো, চ্যাপ্টার 3 আর 4 থেকে হচ্ছে আমাদের 2টা সিকিউ আসলো, এটা সবার জন্য বেস্ট সিনারিও হবে, রাইট? তাহলে এখন প্রিপারেশন নিতে হবে। তাহলে কিভাবে? যেহেতু বলেই দিলাম যে আমাদের এই 3টা চ্যাপ্টার থেকেই ডাবল সিকিউ আসার প্রবাবিলিটি সব থেকে বেশি, তাহলে আমাদের এই 3টা চ্যাপ্টার সব থেকে মনোযোগ দিয়ে পড়তে হবে, একদম সোজা কথা। এখন কথা হচ্ছে যে অনেকে চ্যাপ্টার 5 এইটা নিয়ে সব থেকে বড় ঝামেলা। চ্যাপ্টার 5 অনেকে পড়োই নাই এখনো, আর এক সপ্তাহ বাকি, অনেকে দেখোও নাই, আবার অনেকে চাচ্ছ যে না দেখেই এক সপ্তাহের মধ্যে চ্যাপ্টার 5 থেকে সিকিউ অ্যান্সার করার ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে তৈরি করবা। এটা কিন্তু এতটাও সহজ না। চ্যাপ্টার 5 থেকে এখনই যদি কেউ চাও যে ভাইয়া আমি এমন ভাবে পড়বো যে এটা থেকে সৃজনশীল যেন অ্যান্সার করতে পারি, তাহলে এটা পসিবল না মাত্র 7 দিনের মধ্যে। তো এই জন্য এই চিন্তাটা মাথা থেকে সরাও। যারা চ্যাপ্টার 5 একবারেই পড়ো নাই, তাহলে চ্যাপ্টার 5 এর চিন্তা তোমার এখন করা যাবে না। এরপরেও যদি কেউ যে চাও যে ভাইয়া না আমি মিনিমাম প্রিপারেশনটা নিয়ে রাখবো, যে চ্যাপ্টার 5 থেকে যদি এমন হয়, এমন কোনো সিনারিও আমার চলে আসে যে আমি আর কোনো সৃজনশীল বা সিকিউ অ্যান্সার করতে পারতেছি না, আমার চ্যাপ্টার 5ই এখন একমাত্র সহায়ক, তাহলে তখন কিভাবে একটা সৃজনশীল অ্যান্সার করা যায়, মোটামুটি কতটুকু পড়া দরকার, সেটা ইনশাল্লাহ টপিক ওয়াইজ আলোচনার সময় বলবো। তাহলে এটা গেল হচ্ছে চ্যাপ্টারের কথা। অ্যান্ড চ্যাপ্টার 3 আর 4, তাহলে তোমার এই 2টা চ্যাপ্টার সব থেকে ভালোভাবে পড়তে হবে। চ্যাপ্টার 1, 2 and 6 সবাই পড়বে, বলে রাখতেছি, বিশেষ করে চ্যাপ্টার 1 আর 2 এটা তো মাস্ট, সবাই পারবে। এই 2টা এমন কেউ নাই যে পারবে না, যে পারবে না তাকে তো কিছু বলার নেই। চ্যাপ্টার 1 আর 2 এই 2টার সিকিউ সবাই পারবে, এই 2টা অধ্যায় সবাই পড়বে। এখন চ্যাপ্টার 3 আর 4, তো 4 এইচটিএমএল একটু হলেও সহজ আছে, তোমরা জানো। আর চ্যাপ্টার 3 থেকে 2টা সৃজনশীল হওয়ার প্রবাবিলিটি আসলে অনেক বেশি আছে, কারণ এটা অনেক বড় একটা টপিক। এখানে সংখ্যা পদ্ধতি আছে, আমাদের লজিক গেট আছে, লজিক গেট নিয়েও আবার বিভিন্ন ধরনের সিকিউ হয়, এমন না যে জাস্ট একটা টাইপের সিকিউ লজিক গেট দিয়ে হয়ে যায়। তাহলে টোটাল আমাদের তাহলে দেখতে হবে কোনটা, চ্যাপ্টার 3 আর 4 সব থেকে ভালো মনোযোগ দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের 1, 2 আর 6 চ্যাপ্টার 5 এর মনোযোগ একটু, চ্যাপ্টার 5 এ একটু কম টাইম দিতে হবে। যারা আগে একটু চ্যাপ্টার 5 পড়ে ফেলছো, প্রোগ্রামিং এ অনেক দক্ষ, তাদের তো আর কিছু বলার নেই, তাদের এটা হয়তো বা হয়ে গেছে। এখন একমাত্র এই চ্যাপ্টারটা তারাই পারবে যারা আগে থেকে পড়ছে, ঠিক আছে? এই বিগত কয়েকদিনের মধ্যে বা এই এখন থেকে শুরু করে পড়ে এই চ্যাপ্টার কখনো কভার করা পসিবল না। তাহলে এখন যদি ইম্পর্টেন্সের কথা বলি, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 2টা চ্যাপ্টার, এই 2টা একদম 3 স্টার।
চ্যাপ্টার 3 আর 4 সব থেকে ভালোভাবে পড়তে হবে, যে এমন ভাবে পড়তে হবে যেন এখান থেকে সৃজনশীল আসলে তুমি অ্যান্সার করতে পারো, চোখ বন্ধ করে বলে দিতে পারো যে চ্যাপ্টার 3 থেকে যে সিকিউটা আসছে আমি এটা পারবো, কোশ্চেন দেখার আগেই যেন বলতে পারো যে পারবো। তাহলে 3 আর 4 এইভাবে পড়তে হবে। এন্ড নেক্সটে আসা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 2। 1 আর 2 তে অবভিয়াসলি পড়তে হবে, মানে এটা 2 স্টার দেওয়ার মানে এটা না যে এটা কম পড়বা, 1 আর 2 যা বললাম সবাই পড়বে, সো এটাও পড়তে হবে। এন্ড লাস্টে গিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5, আর চ্যাপ্টার 6টা 2 স্টার বলা যায়, এটা 2 স্টার দিলেই ভালো হয়, কারণ 6 থেকে যে একটা, কেন 2 স্টার একটু বলি, 6 থেকে যে একটা সিকিউ আসবে সেটা অ্যান্সার করা ইজি হবে। চ্যাপ্টার 6 কোনো কঠিন চ্যাপ্টার না, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্স, যা বললাম এতটুকুই। দেখো চ্যাপ্টার 3 আর 4 যেহেতু বলতেছি যে এই দুইটা থেকে ডাবল হইতে পারে, কথার কথা মনে করো যে এই দুইটা থেকে ডাবল আসলো, 3 থেকেও 2টা কোশ্চেন আসলো, 4 থেকেও 2টা কোশ্চেন আসলো, তুমি 3 আর 4 খুব ভালোভাবে পড়ছো, তাহলে চিন্তা করো সিকিউ অ্যান্সার করতে হবে টোটাল 5টা। তুমি যদি এই দুইটা চ্যাপ্টার থেকে ডাবল সিকিউ আসে এন্ড দুইটাই অ্যান্সার করতে পারো, মাত্র 2টা চ্যাপ্টার থেকে তোমার 4টা সিকিউ ডান। তাহলে আর একটা সিকিউর জন্য তোমার বাকিগুলো চ্যাপ্টার থাকতেছে, তোমার এমনও হতে পারে যে চ্যাপ্টার 5 ধরাই লাগবে না, পড়তেই হবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্স। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে যে কিভাবে চ্যাপ্টার ওয়াইজ, ভাইয়া আর একটু ভালোভাবে বলেন যে এই চ্যাপ্টার আমার এতটুকু পড়া হয়েছে, আমি আর কিভাবে পড়বো, যদি কারো আরো কোনো কোশ্চেন থাকে চ্যাপ্টার ওয়াইজ কমেন্ট সেকশনে তোমরা জানাবা, ইনশাল্লাহ আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে এটা গেলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। এখন একটু আসো যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো কি পড়ব। ফার্স্ট চ্যাপ্টারের দিকে একটু খেয়াল করো, এখান থেকে বেসিক্যালি যেগুলো পড়বা নাম বলা আছে ভার্চুয়াল রিয়ালিটি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োইনফরমেটিক্স। আরো কিছু টপিক আছে, ঠিক আছে, যেগুলোর কথা কিন্তু বলি নাই, যেমন মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আছে, তো এআই এর জিনিসটা রোবোটিক্স এর মধ্যে অটোমেটিক চলে আসে, ঠিক আছে? এআই নিয়ে কখনো এমন হবে না যে একটা ফুল সিকিউ এলন জাস্ট এআই নিয়েই হচ্ছে। বেসিক্যালি একটা সিকিউ যদি এআই নিয়ে হয়, দেখবা সেখানে রোবোটিক্স আর এআই টপিকটার একটা মিশ্রণ থাকে, দুইটা একসাথে মিলে একটা সিকিউ হয়। তাহলে তোমরা যেটা বেসিক্যালি করবে, এই প্রত্যেকটা টপিকের দেখো ব্যবহার, এদের প্রয়োগ ক্ষেত্র, সুবিধা অসুবিধা, এই 4টা জিনিস পড়লেই না। তুমি ব্যবহার 5টা ব্যবহার পড়ো, প্রয়োগ ক্ষেত্র, ব্যবহার আর প্রয়োগ ক্ষেত্র একই কথা, যেটা ব্যবহার ওটাই তো প্রয়োগ ক্ষেত্র, ঠিক না? তাহলে দেখো তুমি 5টা ব্যবহার পড়লা, 5টা সুবিধা আর 5টা অসুবিধা, 5টা করে পড়ো প্রত্যেকটা টপিকের জন্য। খুব সময় লাগবে কি কভার করতে? ইচ্ছা করলে এটা 3-4 ঘন্টার মধ্যেও শেষ করা যাবে। তাহলে আর দেখো সুবিধা অসুবিধা, এটা আমাদের সিকিউতে মাঝে মাঝে এভাবে দেয় যে ইতিবাচক প্রভাব আর নেতিবাচক প্রভাব। তাহলে খেয়াল করো সুবিধা অসুবিধা যা কথা, তুমি সুবিধা পড়লা, তাহলে যদি বলে ইতিবাচক প্রভাব তুমি সুবিধাগুলা লিখে দিবা, যদি বলে যে অসুবিধা তাহলে তুমি নেতিবাচক প্রভাব সেইগুলা পড়লা, নেতিবাচক প্রভাবের জায়গায় অসুবিধাগুলা লিখে দিবা। এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। জাস্ট টপিকগুলা এতটুক টপিক আগে কভার করো, এছাড়া যে এক্সট্রা কিছু টপিক আছে যেগুলো, ওইগুলো পরে পড়াও, দরকার নেই আগে ওইগুলা পড়ার, এইগুলাই কমপ্লিট করো, ঠিক আছে? তাহলে এরপরে আমরা চ্যাপ্টার 2 এ যাই। তাহলে এবার আসা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 খুবই ইজি, এখানে টপিক 6টা দেখে মনে করিও না যে এখানে টপিক মেবি 6টা হইতে পারে, বাট টপিকগুলো অনেক ছোট। সবার আগে আসা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজিতে সব টপোলজি পড়তে হবে, ঠিক আছে? এটা বলে রাখি, কিন্তু প্রত্যেকটা টপোলজি পড়তে হবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেশ টপোলজি। তুমি মেশ টপোলজিটা খুব ভালোভাবে পড়তে হবে, কিন্তু মেশ টপোলজিতে আমাদের কিছু সূত্র আছে, জানো যে আমাদের মেশ টপোলজির মধ্যে একটা কম্পিউটারের জন্য কতটা নোড লাগে, তোমাকে একটা কম্পিউটারের সংখ্যা বলে দেয়, এরপরে বলে প্রতিটা কম্পিউটারে কয়টা নোড প্রয়োজন, আবার মনে করো 5 থেকে 10টা কম্পিউটার নিয়ে মেশ টপোলজি হলো, তাহলে এখানে টোটাল কতগুলো নোড লাগতেছে, ঠিক আছে? এরকম কিন্তু সূত্র আছে, ঠিক আছে? 2টা সূত্র আছে, দেখবা সব বইয়ে আছে, ওই সূত্রের ম্যাথগুলা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে মেশ টপোলজি খুবই ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্য যে টপোলজি গুলো আছে ওগুলা সুবিধা একটু অসুবিধাগুলা, টপোলজি গুলা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে কাজ করে, ফাংশন গুলো একটু দেখলাম, দ্যাটস ইট। টপোলজি এতটুকুই, ঠিক আছে? আধা ঘন্টা 1 ঘন্টার পর। কেবল হচ্ছে আমাদের ওয়্যার্ড আর ওয়্যারলেস, হ্যাঁ দুইটাই পড়তে হবে আমাদের। বিশেষ করে ওয়্যার্ড কেবল যেগুলো আছে ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, ওয়্যারলেসের থেকে ওয়্যার্ডটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই ওয়্যার্ডের মধ্যে আবার অপটিক্যাল ফাইবারটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে?
তাহলে আমাদের ওয়্যার যতগুলো আছে, ঠিক আছে, আমাদের কেবলের মধ্যে কোএক্সিয়াল কেবল আছে, তারপরে এই যে অপটিক্যাল ফাইবার আছে, আরো যে কেবলগুলো আছে সবগুলাই পড়তে হবে। কিন্তু অপটিক্যাল ফাইবারটা এমন ভাবে পড়তে হবে যেন চোখ বন্ধ করে তুমি ওটা অ্যান্সার করতে পারো, লিখতে পারো, ঠিক আছে। আর ওয়্যারলেস কেবলের মধ্যে আমাদের 3 ধরনের আছে, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে আর আরেকটা আছে কি জানো। তো যাই হোক, তো কেবল ওয়্যারলেস এর মধ্যে আমাদের রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ এই দুইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেডিও আর মাইক্রোটা খুব ভালোভাবে পড়তে হবে, এছাড়া অন্যান্য যা আছে ওইগুলো একটু একটু দেখলে সমস্যা নেই। এরপরে আসে ট্রান্সমিশন মোড আর মেথড। মোড আর মেথড যা আছে সব ক্লিয়ার করতে হবে। ট্রান্সমিশন মোড আর মেথডের মধ্যে যে যে টপিকগুলো দেখবা, মোডগুলো দেখবা, মেথডগুলো দেখবা, ওইগুলার ফাংশন কিভাবে কাজ করে, আর একটু সুবিধা অসুবিধাগুলো প্রত্যেকটারই কিছু লিমিটেশনস থাকে, এই লিমিটেশনস গুলো একটু দেখবা, ঠিক আছে। প্রত্যেকটা মোডের 3টা মোড আছে, 3টা মোডের প্রথম মোডে দেখা যাবে একটা লিমিটেশন, দ্বিতীয় মোডে সেটা থাকে না, তৃতীয় মোডে আবার তার থেকে আরো বেশি সুবিধা, এই লিমিটেশনস গুলো দেখতে হবে। এরপরে আসে হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স আর ব্লুটুথ। এই 3টা টপিক, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স নিয়ে এই 3টার মধ্যে অনেক কোশ্চেন আসছে, ঠিক আছে। এন্ড প্রত্যেকটা কোশ্চেনই অলমোস্ট ঘুরে ফিরে আমাদের এই স্ট্যান্ডার্ডটা বলে দেয়, তোমাকে শুধু স্ট্যান্ডার্ড বলে দিয়ে বলে এটা যেই প্রযুক্তি সেটা তুমি বর্ণনা করো। তাহলে দেখো, আর যা পড়ো, ওয়াইফাই হচ্ছে আমাদের IEEE 802.11 বা 11 এই স্ট্যান্ডার্ড, ওয়াইম্যাক্স হচ্ছে 802.16 আর এটা হচ্ছে 802.15। তাহলে এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড খুব ভালোভাবে দেখতে হবে, আর এইগুলোর মধ্যে জাস্ট এই ব্যবহার আর বৈশিষ্ট্য এতটুকুই, ঠিক আছে। তো অনেকে যদি চাও যে ভাই ব্যবহার আর বৈশিষ্ট্যর জায়গায় আমি যদি হচ্ছে পার্থক্যের ছক থাকে প্রত্যেকটা বইয়ে, ছকগুলো পড়লে হবে নাকি? অবভিয়াসলি হবে। পড়ার মানে বইয়ের থিওরি গুলা পড়ার থেকে প্রত্যেকটা বইয়ে ছক করে দেওয়া থাকে, মনে করো ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্যের ছক থাকে, তোমরা ওই শুধু পার্থক্যের ছকগুলাই পড়ো, ছকটা মুখস্থ করো, তাও হয়ে যায়। ওখান থেকেই তো তুমি ব্যবহার আর বৈশিষ্ট্য সবই বলতে পারবা, ঠিক আছে। তাহলে খেয়াল করো যেটা বললাম, যে স্ট্যান্ডার্ড গুলা খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমাদের ওয়াইফাই, ওয়াইম্যাক্স আর ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড গুলা এখানে বলেছি, এছাড়াও ওয়াইফাই এর আরো বিভিন্ন স্ট্যান্ডার্ড সম্পর্কে বিভিন্ন বই একটু বলা আছে, ওইগুলো একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট আমাদের হাব এন্ড সুইচ। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের হাব এন্ড সুইচ। দেখো, আমাদের অনেক আরো ওখানে ইয়ে নিয়ে কলা, যেমন হচ্ছে কি বলে, আমাদের হাব এন্ড সুইচের বদলে হচ্ছে গেটওয়ে নিয়ে বলা আছে। তো এখানে গেটওয়েটা আমি হচ্ছে এখানে রাখতে চাইছি, কিন্তু গেটওয়ের থেকে হাব এন্ড সুইচটা যদি কেউ পড়ো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এত কিছু এখানে পড়তে হবে না, জাস্ট হাবের বৈশিষ্ট্য, সুইচের কাজ আর বৈশিষ্ট্য, এন্ড এই দুইটার মধ্যে পার্থক্য, এই তিনটা জিনিস জাস্ট একটু পড়ে যাবা হাব আর সুইচ নিয়ে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। এরপরে আসা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে টপিক যা আছে, টপিক বললে তো হবে না, কিন্তু চ্যাপ্টার 3 এর পড়া অনেক বেশি, ঠিক আছে। যেমন মনে করো ডিমর্গান থিওরাম জাস্ট মুখে বললেই হইলো না, এখানে আমাদের টপিক শেষ না। ডিমর্গান থিওরাম দিয়ে অনেক কিছু পড়ার আছে, তোমার সূত্রগুলোর প্রমাণ, সরলীকরণ পড়তে হবে। এরপর আবার আমাদের এরপরে হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা সরলীকরণটা পড়বা। প্রমাণ যদি কেউ চাও যে ভাই আমি স্কিপ করবো, তাহলে স্কিপ করতে পারো। এখান থেকে সরলীকরণ আর ডিমর্গান থিওরাম দিয়ে যে ম্যাথ গুলো আছে, অ্যাটলিস্ট বইয়ের ম্যাথ গুলো সবাই সলভ করে যাও, ঠিক আছে। বইয়ে যদি কোনো বইয়ে অনেক বেশি ম্যাথ আছে দেখছি, তাহলে যদি খুব বেশি ম্যাথ থাকে তাহলে অ্যাটলিস্ট অর্ধেকটা করো, ঠিক আছে। তো সরলীকরণ আর ম্যাথ গুলা দেখবা। এরপরে আসে হচ্ছে গেট। তো মোটামুটি মৌলিক গেট যেগুলো আছে, অ্যান্ড অর নট, এগুলা পড়তে হবে। ইউনিভার্সাল যে গেট দুইটা আছে, ন্যান্ড আর নর, এই দুইটা গেটের বাস্তবায়ন। এখন বাস্তবায়ন বলতে কি বুঝাচ্ছি বলি। আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, অথবা গেট, একটা নির্দিষ্ট গেট দিয়ে লজিক গেট দেওয়া থাকবে, সার্কিট দেওয়া থাকবে লজিক গেট দিয়ে। তো ওখান থেকে আমাদেরকে বলবে যে ওই গেটটা অথবা ওই সমীকরণটা আমাদের ন্যান্ড অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। এখনই যা হচ্ছে আমাদের এইচএসসি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো একটু খুলো, যেটা বললাম সেটা মিলাই নাও, যে দেখো ন্যান্ড গেট আর নর গেট দিয়ে বাস্তবায়ন করা এমন অনেক কোশ্চেন আছে। তাহলে এই যে এইগুলা দেখতে হবে যে কিভাবে বাস্তবায়নটা করতে হয়, ঠিক আছে। এরপরে আসো টুস কমপ্লিমেন্ট। তো দুইয়ের পরিপূরক জাস্ট অপারেশন গুলা দেখবা, ঠিক আছে। দুইয়ের পরিপূরক দিয়ে কিভাবে অপারেশন করতে হয় এটা তো একবার দেখলে হচ্ছে, ঠিক আছে। এতদিনে যারা দুইয়ের পরিপূরক করো নাই তাদের তো কিছু বলার নাই, অবভিয়াসলি দুইয়ের পরিপূরক সবারই কমপ্লিট হওয়ার কথা।
তাহলে 2 এর পরিপূরক দিয়ে যত ধরনের অপারেশন হয়, ঠিক আছে, সবগুলা দেখবা। আর একটু খেয়াল রাখবা কোশ্চেনের টাইপে, এখানে কিন্তু কোশ্চেনের ধরনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে প্রায় হচ্ছে 2 এর পরিপূরক সবসময় খুব সহজভাবে থাকে না। 2 এর পরিপূরক পদ্ধতিতে মাঝে মাঝে বলে দেয় হচ্ছে যোগ করো, আবার বলো হচ্ছে বিয়োগ করো। তো তুমি 2 এর পরিপূরকে করবাটা কি দেখো, সাপোজ বললো হচ্ছে 25 থেকে 31 হচ্ছে বিয়োগ, আমাদের 25 থেকে হচ্ছে 31 বিয়োগ করতে বললো, তখন কি করি আমরা, যে 25 থেকে বিয়োগ করতে বলছে 31, তাহলে 2 এর পরিপূরক আমরা কিসের করি, যেটা ঋণাত্মক সংখ্যা 31, ঋণাত্মক সংখ্যাটার আমরা 2 এর পরিপূরক করি, ঠিক না। এখন মনে করো যদি এরকম বলে যে -25 থেকে -31 বিয়োগ করো, ঠিক আছে, কোশ্চেনটা মনে করো এমন আছে যে -25 থেকে -31 এর বিয়োগ, এই কাজটা তোমাদেরকে এখন 2 এর পরিপূরক দিয়ে করতে বলতেছে। তাহলে কি তোমরা -25 আর -31 দুইটাই একদম 2 এর পরিপূরক করা শুরু করে দিবা পদ্ধতিতে? না, এভাবে কিন্তু আমরা করি না, আমাদেরকে আগে এটা সমীকরণে বসাইতে হবে। বলছে দেখো -25, তাহলে -25, এই -25 থেকে বিয়োগ করতে বলছে -31, আমাদেরকে এটা সমীকরণে বসাইতে হবে, যে কথাটা বলছে সেটা নিয়ে একটা ইকুয়েশন বানাইতে হবে, তারপরে দেখতে হবে। তাহলে -25 থেকে -31 বিয়োগ করতে বলছে। এখন যদি তুমি এই ব্র্যাকেটটা উঠাও তাহলে কি হবে, -25, এই মাইনাস আর মাইনাস মিলে কত হবে, প্লাস। তাহলে আমরা এখানে 2 এর পরিপূরক করব কিসের, -25 এর, এই 31 এর কিন্তু আর 2 এর পরিপূরক করতে হবে না। তাহলে এই যে এই টাইপের কিছু কোশ্চেন আছে, আরো অনেক ভ্যারাইটিস আছে, তো এইগুলা খেয়াল করতে হবে, ইকুয়েশন বের করতে হবে, তারপরে তুমি হচ্ছে 2 এর পরিপূরক কোন সংখ্যাটার করবা দেখতে হবে। এরপরে হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সন, এখানে যত ধরনের কনভার্সন আছে, ঠিক আছে, 3টা টাইপে ভাগ করা যায় জানো, যে আমাদের ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইটা এক সেম পদ্ধতিতে হয়। আবার হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এইটা অন্য একটা পদ্ধতিতে হয়। এরপরে হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 3টার মধ্যে, মানে ডেসিমাল বাদ দিয়ে, দশমিক বাদ দিয়ে, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, এই 3টার মধ্যে পারস্পরিক রূপান্তর। তাহলে 3 ধরনের রূপান্তর আছে কিন্তু, 3 ধরনের রূপান্তর, 3টা পদ্ধতি, জাস্ট 3টা পদ্ধতি, এটাকে উল্টাপাল্টা করিও না, ভালোভাবে পড়িও। কারণ দেখো তাহলে সংখ্যা পদ্ধতির যেখানে টপিকগুলো বললাম, এই অল্প কিছু টপিক থেকে দেখা যাবে 2টা সিকিউ চলে আসবে। একটু যদি ভালোভাবে পড়ো, 3rd চ্যাপ্টার তোমাদের জন্য একদম একটা মাস্টারপিস। এই চ্যাপ্টার থেকে খুব সহজে 2টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। এই চ্যাপ্টার থেকে ইজি 2টা সিকিউ আসছে, আর কেউ যদি সেই 2টা সিকিউ অ্যান্সার করে না আসতে পারো, তাহলে এটা কি আর বলবো। এরপরে হচ্ছে ওয়েব ডিজাইন চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 ইজি আছে, অনেকে অনেক পড়ছো এখন, তাও যদি কারো চ্যাপ্টার 4 এমন হয় যে এখনো পড়ো নাই, তাও আমি বলবো সময় আছে, ঠিক আছে, চ্যাপ্টার 4 এখনো যদি কেউ শুরু করো একদম বিগিনিং থেকে, তাও পারবা, এতটা কঠিন কিছু না। তো চ্যাপ্টার 4-এ দেখো, এগুলো নিয়ে একটু পরে বলি, আগে টেবিল, লিস্ট, হাইপারলিংক, ইমেজ, কোডের জন্য জাস্ট এই 4টা জিনিস আমরা দেখবো। আমাদের HTML এর টেবিল ক্রিয়েশন কিভাবে করতে হবে অবভিয়াসলি সেটা আগে দেখবা। এখন এখানে একটা কথা হচ্ছে যে টেবিল নিয়ে বেশ কিছু পেঁচানো কোশ্চেন মাঝে মাঝে আসে, প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো একটু দেখবা, যে আমাদের এমন কোশ্চেন থাকে যে টেবিলের আমাদেরকে রোটাকে কলাম, কলামকে রো করে তারপরে হচ্ছে নতুন একটা টেবিলের জন্য কোড লিখতে বলে। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু একটু দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে টেবিল ক্রিয়েশন, এই জন্য এখানে দেখো বলছি যে ডিফিকাল্ট কোশ্চেন, টেবিল নিয়ে কঠিন, যত ডিপে যাওয়া যায়, যত কঠিন কোশ্চেন আছে সব পড়তে হবে। এই টপিকটা এমন না যে তুমি হালকা একটু পড়লেই হয়ে যাবে, ওকে। এরপরে আসে হচ্ছে লিস্ট। তো লিস্ট নর্মালি সহজ, মানে লিস্ট সহজ কোশ্চেন গুলাই আসে লিস্ট নিয়ে। তো একটু নেস্টেড লিস্ট টপিকটা দেখে যাবা। নেস্টেড লিস্ট মানে বুঝতেছে লিস্টের ভিতরে আবার লিস্ট থাকে, ঠিক আছে। তো লিস্ট নিয়ে আর ডিপলি কোনো পড়ালেখার দরকার নেই, আর এত ডিপ টপিকও না এটা, জাস্ট নেস্টেড লিস্টটা একটু দেখবা। আর হাইপারলিংক নিয়ে অবভিয়াসলি খুব ডিটেলে পড়ালেখা করতে হবে। আমাদের হাইপারলিংক নিয়ে যত ধরনের কোশ্চেন সলভ করা যায় বোর্ড থেকে সবগুলা কোশ্চেন সলভ করবা। এর পাশাপাশি হাইপারলিংকের থিওরি পড়তে হবে, ঠিক আছে। আমাদের দেখো ইমেজের জন্য কোনো থিওরি লাগবে না, ইমেজের জাস্ট কোডটা পড়লেই, কোড কিভাবে লিখতে হয়, কিভাবে ইমেজে অ্যাড করতে হয়, ইমেজের ট্যাগের অ্যাট্রিবিউট গুলা দেখতে হবে, ঠিক আছে। যত ধরনের অ্যাট্রিবিউট হয় দেখো, আমি একটু বলি, টেবিল, লিস্ট, হাইপারলিংক, ইমেজ, প্রত্যেকটা জিনিসেরই যত অ্যাট্রিবিউট আছে বইয়ে সবগুলা পড়বা। অনেকে এটা একটু ভুল করে, এটাকে গাফিলাতি করো যে অ্যাট্রিবিউট সবগুলা পড়ো না।
আবারও বলতেছি, এটা অনেক বড় একটা ভুল হবে। অ্যাট্রিবিউট সব দেখে যাইতে হবে। হাইপারলিঙ্কের জন্য একটু থিওরি পড়বা, কিন্তু ইমেজের জন্য অত থিওরি পড়ার দরকার নেই, ইমেজে থিওরিও তত বেশি নাই। আর এরপরে তাহলে গেল এগুলো হচ্ছে কোড নিয়ে। অ্যান্ড আমাদের যে HTML এ একটু থিওরি আছে, ওয়েব স্ট্রাকচার আর ওয়েব পাবলিশিং বা হোস্টিং, জাস্ট এই দুইটা জিনিস দেখবা। ওয়েব স্ট্রাকচার বিভিন্ন অনেকগুলো ওয়েব কাঠামো থাকে, ওয়েব স্ট্রাকচার বা ওয়েব কাঠামো যেগুলো আছে তার মধ্যে কিভাবে কোশ্চেন আসে যদি একটু বলি। একটা নির্দিষ্ট কাজের জন্য বা একটা নির্দিষ্ট ধরনের ওয়েবসাইট তৈরির জন্য নির্দিষ্ট ধরনের একটা ওয়েব কাঠামো দরকার হয়। একটু যদি বোর্ড কোশ্চেন গুলা তোমরা হচ্ছে সলভ করো, তাহলে এটা দেখবা যে আমাদেরকে হচ্ছে একটা প্রতিযোগিতা, একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন হবে, সেই টুর্নামেন্টে কে জিতবে এরকম একটা কিছু দেখানোর জন্য, এরকম একটা কিছুর জন্য ওয়েবসাইট তৈরি করতে কোন কাঠামোটা বেশি ইম্পর্টেন্ট, এরকম এই কোশ্চেনটা মেবি 2-1 বার আসছে। তো দেখো এই যে নির্দিষ্ট একটা কাজের জন্য কিভাবে নির্দিষ্ট একটা কাঠামো লাগবে, এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখবা। আর পাবলিশিং বা হোস্টিং, এটা এই টপিকটা এখানে আমি প্রথমে রাখতে চাই নাই, কিন্তু এরপরে হচ্ছে পাবলিশিং বা হোস্টিংটা রাখলাম কারণ এটা মনে হলো এটা আসার প্রবাবিলিটি আছে। এটা এর আগে একবার আসছে, মেবি একবার কি 2 বার, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই টপিকটা আমাদের ডোমেইন নেম, আইপি অ্যাড্রেস সবগুলোর সংমিশ্রণ। ঠিক আছে, এখন আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এইগুলা আলাদাভাবে নাম এই জন্য কিন্তু বলি নাই যে ডোমেইন নেম পড়ো, আইপি অ্যাড্রেস পড়ো, এগুলোর জন্য আলাদাভাবে আর এই জন্য কোনো কিছু বলি নাই। এই দুইটার সংমিশ্রণই হচ্ছে কিভাবে ওয়েবকে পাবলিশ করা যায় বা হোস্ট করা যায়, সেটা একটু দেখবা। তাহলে এতটুকুই যদি পড়ো, চ্যাপ্টার 5 ডান। এর মধ্য থেকে 2টা সিকিউ যদি আসে, 2টা সিকিউ এর মধ্য থেকে চলে আসবে। এরপর আসে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা নিয়ে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যদি আবারও বলতেছি, কারো একদম জিরো নলেজ থাকে, কেউ কিছুই পড়ো নাই, তাহলে এটা স্টার্ট করার কোনো প্রয়োজন নাই। জাস্ট এখন যারা একটু একটু হলেও পড়ছো, যারা জানো যে লুপ জিনিসটা কি, ইফ এলস এগুলা কিভাবে ইউজ করতে হয়, ফ্লোচার্ট অ্যালগোরিদম একটু হলেও দেখছো, এটা তাদের জন্য, তারা এটা পড়তে পারো। কন্ডিশনাল স্টেটমেন্ট সবার আগে ইফ এলস, এলস ইফ এগুলা দিয়ে যে বিভিন্ন কোড আছে, যেমন মনে করো আমাদের একটা প্রোগ্রাম আছে যে লিপ ইয়ার কিনা নির্ণয় করা, এরপরে হচ্ছে আমাদেরকে বিভিন্ন অ্যালফাবেটের লেটার ইনপুট দিবে আমরা, সেটা কি ভাওয়েল না কনসোনেন্ট সেটা নির্ণয়ের জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে বলবে। তো এই যে এইরকম প্রোগ্রামগুলো, এগুলোর জন্য কিন্তু আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করে লিখি, ইফ এলস, এলস ইফ। তো এটার জন্য তোমরা কি করবা হচ্ছে, আবারও বলতেছি, বোর্ড কোশ্চেন দেখবা। তোমার লিপিয়ার নির্ণয়ের জন্য প্রোগ্রাম লেখো, এটা খুবই বেসিক সহজ লেভেলের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম কখনো দিবে না, তাহলে এটা। এরপরে হচ্ছে আমাদের ফর, হোয়াইল আর ডু হোয়াইল লুপ। এই লুপ, ফর, হোয়াইল আর ডু হোয়াইল নিয়ে প্রোগ্রাম তো দেখবাই, তার পাশাপাশি একটা জিনিস যেটা অনেকেই মিস করে, স্ট্রাকচার। তোমাদের এই 3টা লুপের কিন্তু স্ট্রাকচার গুলা দেখতে হবে। ঠিক আছে, ফর লুপে কোথায় হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, কোথায় কন্ডিশন, তারপরে কোথায় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপরে কোথায় আমরা স্টেটমেন্ট বসাই। তো এই জিনিসগুলাই এরপরে হোয়াইল লুপে যায়, এইগুলা কিভাবে অদল বদল হয়, কিভাবে অন্য জায়গায় পড়বে, তারপরে ডু হোয়াইলে কিভাবে হয়, এই স্ট্রাকচার গুলা দেখতে হবে। ঠিক আছে, কোথায় ইনিশিয়ালাইজেশন, কোথায় কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আর স্টেটমেন্ট, 4টা জিনিস কোনটার ক্ষেত্রে কিভাবে বসে, সিনট্যাক্স গুলা এইটা দেখবা। আর প্রোগ্রাম তো অবভিয়াসলি দেখতেই হবে। ঠিক আছে, ফ্লোচার্ট আর অ্যালগোরিদম, এখন এটা একটু আগে যেটা বলতেছিলাম যে অনেকে যদি এমন হয় কিছুই পড়ো নাই, তাহলে তারা ফ্লোচার্ট আর অ্যালগোরিদম গুলো পড়ো। যারা একদম জিরো নলেজ, এই 7-8 দিন আগে হচ্ছে এই আমাদের চ্যাপ্টার 5 কিছুই পড়ো নাই, তারা অ্যাটলিস্ট ফ্লোচার্ট আর অ্যালগোরিদমের বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাও। যদি বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাও, প্রবাবিলিটি আছে যে একটা সৃজনশীল যদি অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দিয়ে আসে, তাহলে একটা সৃজনশীল প্রবাবলি অ্যান্সার করতে পারবা, বা অ্যাটলিস্ট ঘ নাম্বার যদি পারো। তো এটা হচ্ছে তোমাদের লাইফ লাইন, যে কেউ চ্যাপ্টার 5 কিছুই পড়ো নাই, তাহলে ফ্লোচার্ট আর অ্যালগোরিদম বোর্ড কোশ্চেন সলভ করবা। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে অল্প কিছু টপিক আছে, এটা খুবই ছোট একটা চ্যাপ্টার। টপিক যেহেতু আরো টপিক শর্ট করে দিয়েছে, এটা পড়তে মানে 2 ঘন্টাও কারো পুরো চ্যাপ্টার পড়া হয়ে যাবে এরকম। তো দেখো সবার আগে আসে ডেটাবেসের টেবিল ক্রিয়েশন। খুবই বেসিক লেভেলের টেবিল আসবে, জটিল কোনো টেবিল আসবে না। একটা টেবিল জাস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা, আর টেবিলের হচ্ছে এই যে ডাটা কিভাবে ইনসার্ট করে সেটা। ঠিক আছে, অনেকে এখানে আছে কি যে জাস্ট টেবিলটা ক্রিয়েশন কিভাবে করে সেইটাই দেখো, কিন্তু টেবিলে হচ্ছে ডাটাগুলা কিভাবে প্রত্যেকটা রো বাই রো, কলাম বাই কলাম ডাটাটা কিভাবে ইনসার্ট করতে হয়, এটা অনেকেই মিস করে যাও।
তো এটা করলে হবে না, টেবিল ক্রিয়েশন তো দেখবাই কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিলের ডাটাটা কিভাবে ইনপুট দিতে হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো টেবিল ক্রিয়েশন থেকেই তো কোশ্চেন আসার প্রবাবিলিটি সব থেকে বেশি। তো যেই টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট ওটা কেউ কখনোই 1% লেস প্রিপারেশনও রাখবে না, 100% প্রিপারেশন ওটাতে থাকতে হবে। তাহলে এই টপিক ফুল প্রিপারেশন লাগবে। এরপর আসে ডেটাবেস রিলেশন। রিলেশন তো খুবই ইজি টপিক, জাস্ট এই মিনি টু মিনিটাতে একটু কনফিউজড হয় অনেকে। তো 1 to 1, 1 to many এই দুইটা তো আছে, এই দুইটা দেখবা, কিন্তু মিনি টু মিনি এটা একটু বেশি ইম্পর্টেন্ট আর এটাই আসার প্রবাবিলিটি অনেক বেশি বললাম। তাহলে তো রিলেশনের মধ্যে এটা একটু ভালোভাবে দেখবা। এরপরে ডাটা টাইপ। তো ডাটা টাইপের জন্য আমি বলবো যে তোমার নির্দিষ্ট একটা বই ফলো করবা না, এখানে একটু ঝামেলা হয়। আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে ডাটা টাইপগুলো আছে তার মধ্যে থেকে নিজেদের বইয়ে যে ডাটা টাইপগুলো তোমাদের উল্লেখ করে দেওয়া আছে সেগুলো তো দেখবাই। এর পাশাপাশি যদি অন্য কোনো বইও তোমরা একটু ম্যানেজ করতে পারো, অথবা ইউটিউব আছে, ফেসবুক আছে, তোমরা বিভিন্ন সোর্স থেকে কত ধরনের ডাটা টাইপ থাকতে পারে আমাদের এটা একটু দেখে যাবা, ঠিক আছে? এই তিনটা পড়লেই মোটামুটি হয়ে যায়। আমি লাস্ট একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। তোমরা ইউটিউব বা ফেসবুকে অনেক সাজেশন ক্লাস দেখছো, সেখানে আমার মনে হয় কেউ ইন্ডেক্সিং বা থিওরি নিয়ে বলে না, ঠিক আছে? তো ইন্ডেক্সিং এর থিওরিটা একটু দেখতে হবে, আর এই ইন্ডেক্সিং এর সুবিধা ব্যবহার, এটার সিনট্যাক্সটা একটু দেখে যাবা যে ইন্ডেক্সিং কিভাবে করে। তো এই টপিকটা একটু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? আচ্ছা, ইন্ডেক্সিং তোমরা যদি একদম কমপ্লিটলি কিছুই না পড়তে চাও ইন্ডেক্সিং নিয়ে, তাহলে অ্যাটলিস্ট থিওরিটা পড়ে যায়, ঠিক আছে? ইন্ডেক্সিংটার সুবিধাগুলা কি, এটা কেন ব্যবহার করা হয়, এতটুকু দেখে যাও। সিনট্যাক্স যদি না পড়তে চাও তাও সমস্যা নেই। তো ইন্ডেক্সিং এর জাস্ট থিওরিটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই পর্যন্ত যতগুলা টপিক, যতগুলা চ্যাপ্টারের, সব চ্যাপ্টারের ইম্পর্টেন্স গুলা বললাম, টপিক গুলা বললাম, ইম্পর্টেন্স বললাম, কিভাবে কোশ্চেন আসতে পারে সবকিছুই বললাম। তাহলে তোমরা যদি এতটুকু এইভাবে শুধু পড়ে যাও, এই টপিকগুলো শুধু পড়ে যাও, ইনশাল্লাহ 7-8 দিনে তোমাদের প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যাবে। আর ভয়ের কিছু নাই, যা আছে সব আল্লাহর হাতে। তাহলে ভালোভাবে সবাই পড়বা, এর মধ্যে থেকেই তোমরা যত বেশি পড়বা তত বেশি হচ্ছে অ্যান্সার করার প্রবাবিলিটি, তোমরা সঠিকভাবে অ্যান্সার করার প্রবাবিলিটি বাড়বে। তো পড়তে হবে সবকিছুই। এটা সাজেশন ক্লাস, ইটস নট অ্যাবাউট যে তোমাকে কোশ্চেন বলে দেওয়া হচ্ছে বোর্ডের। সাজেশন ক্লাসের মানে হচ্ছে যত ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো তোমাদেরকে ধরাই দেওয়া। তোমাদের এই টপিকগুলো যা বলা হয়েছে এগুলো মাস্ট বি পড়তেই হবে, ঠিক আছে? মানে এইগুলা হাতছাড়া করার কোনো উপায় নেই। এর পাশাপাশি অবভিয়াসলি অনেকে এমন করো যে শুধু সাজেশন টপিক পড়ো আর কিছুই পড়ো না, ঠিক আছে? এটা করা যাবে না। অন্য সবকিছু একটা চ্যাপ্টার 1 বা 2 মনে করো, ফুল চ্যাপ্টারই পড়তে হবে, কিন্তু এই টপিকগুলোতে একটু ইম্পর্টেন্স বেশি দিতে হবে, ঠিক আছে? তাহলে দ্যাটস ইট। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সামনেই তো পরীক্ষা, ইনশাল্লাহ ভালো করবা। আর আমাদের পক্ষ থেকে আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।